আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আওয়াজ করব। বিষয়টা হচ্ছে রাজাকার যে বৈষম্য বিরোধী যে আন্দোলন চলছে কোটা সংস্কারের, এটা নিয়ে গুরুত্বপূর্ণভাবে কিছু কথা বলা দরকার। কারণ হয়তো সময় পাবো না, আর এখনই গুরুত্বপূর্ণ সময় বলার এটা। তো মূল বিষয় হচ্ছে আজকের এই গতকালকে আমরা যেটা দেখেছি যে আমাদের প্রধানমন্ত্রী বলছিল যে ঢালাওভাবে প্রত্যেকটা আন্দোলনকারী ছাত্রদেরকে বলছে যে রাজাকারের বাচ্চারা। এখন মানে উনি যেটা বোঝাতে চাচ্ছেন যে মুক্তিযোদ্ধার ভিতরেও মেধাবীরা আছে, অবশ্যই আছে, কিন্তু উনি বলছেন যে শুধু কি রাজাকারের বাচ্চারা মেধাবী, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা কি মেধাবী না? তাহলে আপনার কথা যুক্তিসঙ্গত যদি হয়, আপনি কোটা সম্পূর্ণ বাদ দিয়ে দেন, কোটার প্রয়োজন নাই। তো তারা তো মেধাবী, তারাও মেধাবী, আমরা স্বীকার করে নিচ্ছি, তারাও মেধাবী আছে, সাধারণ শিক্ষার্থীরাও মেধাবী, সুতরাং কোটার কোনো প্রয়োজন নেই। এখন মুক্তিযোদ্ধারা এখন তাদের নাতিরা পুতিরা পাচ্ছে, কোটার প্রয়োজন নেই, তাদেরকে মেধা দিয়েই পরীক্ষা দিয়েই চাকরি দেন, সেটা তো হচ্ছে না। তো বিষয়টা হচ্ছে এটা তো 2018 সালেই শুরু হয়েছিল আমাদের এই আন্দোলনটা, তখন হচ্ছে কোটা সংস্কার চাওয়া হয়েছিল। তো এই নিমক হারামারা দেখেন জাতীয় সংসদে দাঁড়িয়ে বলছিল যে কোটা থাকবে না, অথচ আমরা কোটা বাতিল চাই নাই, কেউ তখন কোটা বাতিল চাই নাই, তারা বলছিল যে কোটা থাকবে না। অথচ এখন 2018 থেকে শুরু করে এখন 24 সাল, 6 বছর চলে গেছে। মাঝখান দিয়ে যেটা করা হয়েছিল, স্থগিত করা হয়েছিল প্রথম শ্রেণী, এবং স্থগিত করা হয়েছিল, পরবর্তীতে প্রজ্ঞাপন যেটা দেওয়া হয়েছিল যে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর জন্য থাকবে না, কিন্তু তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে থাকবে। পুনরায় এটাকে আবার হাইকোর্ট রিটের মাধ্যমে তারা আবারও বহাল করে দিল কোটা। তো এখন মূল বিষয়টা হচ্ছে, যেহেতু মুক্তিযুদ্ধের নাতিপুতিরাও মেধাবী, সাধারণ শিক্ষার্থীরা আছে, সবাইকে আপনি পরীক্ষার মাধ্যমে নিয়োগ হোক, এভাবে সবাই নিয়োগ হোক, তাহলে 56% কোটা কেন থাকবে? কেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতি বা ছেলে সন্তানদের জন্য এখনও 30% কোটা দিতে হবে? এই বৈষম্য তো ছিল সেই পাকিস্তান আমলে, তাহলে এখন স্বাধীন দেশে কেন এই বৈষম্য তৈরি করা হবে সাধারণ শিক্ষার্থীদের জন্য? আজকের পরিস্থিতি হচ্ছে এমন। গতকালকে আমার মাস্টার্সের রেজাল্ট দিয়েছে, তো যেটা হচ্ছে আমি প্রথম ফার্স্ট ক্লাসে মাস্টার্সের রেজাল্ট পেয়েছি, আমার পড়াশোনা সম্পন্ন হয়েছে, এখন বেকার আছি। তাহলে এভাবে আমরা বেকারে থাকতে হবে। তার কারণ হচ্ছে আপনার পরীক্ষা দিবেন, যে এখন ভাবছিলাম হয়তো বিসিএস পরীক্ষা দিব, কিন্তু যেটা দেখেছি যে বিসিএস এর মতো পরীক্ষা এত ধরনের জালিয়াতি হয়, এটা অবাক হয়ে গেলাম। আমি ভাবছিলাম যে হয়তো বাংলাদেশের ভিতরে একটা পরীক্ষা হয়তো পিওর থাকতো, সেটা হচ্ছে বিসিএস ক্যাডার যারা হয়তো তারা সঠিকভাবে নিয়োগ হয়, কিন্তু এখানেও দেখলাম যে কি হয়, প্রশ্ন ফাঁস, জালিয়াতি, দুর্নীতি, স্বজনপ্রীতি, এগুলো সব চলছে এখানে। কিছুদিন আগে প্রাইমারি পরীক্ষা দিয়েছিলাম, সেখানেও সেম অবস্থা, ওই সেরই সময় হয়ে গেছে, প্রশ্ন ফাঁস হয়ে গেছে আমাদের ঢাকা চট্টগ্রামের এই জেলাগুলোতেই। এই পরিস্থিতির ভিতরে কি হচ্ছে, আমরা আসলে মানে নিয়োগ পাওয়ার আমাদের কোনো মানে নাই, আশা নেই। তো এই যদি হয় অবস্থা, তাহলে পড়াশোনা আমরা করব কীভাবে, বা আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা কীভাবে করব? এখন আমার এই ভিডিওতে আমি এটাকে রেকর্ড করে যাব, আমি সংরক্ষিত করে যাব, এটা আমার ইউটিউবে আমি আপলোড করে রাখবো, যে আমার সন্তানেরা, আমার পরবর্তী বংশধররা যদি এই আজকের এই বৈষম্য দূর না হয়, তাহলে আমি বলবো যে তোমরা ডক্টর ইঞ্জিনিয়ার হওয়া দূরের কথা, তোমরা মাস্টার্স পাস করার প্রয়োজন নাই, তোমাদেরকে ওই স্কুল কলেজ বা এই প্রচলিত শিক্ষা ব্যবস্থা যাওয়ার কোনো প্রয়োজনে নাই। জাস্ট এই বাংলা ভাষার জন্য, যদি যেহেতু 52 সালে আমাদের শহীদরা জীবন দিয়েছে, তাহলে এই বাংলা ভাষাটা একটু শিখো, যাতে করে মূল চেতনাকে চিনতে পারো। অতীত চেতনা না, যে আজকে যে 71-এর বা মুক্তিযুদ্ধের চেতনার দোহাই দিয়ে আমাদের দেশটাকে ধ্বংস করে দিচ্ছে কথিত শ্রেণী, সেটা আমরা চিনতে পারতেছি না। তো আমরা তাদেরকে এতটুকু শিক্ষা দিব যে জাস্ট বাংলা ভাষাটাকে একটু শিখে পড়ে মূল চেতনাকে যাতে তোমরা ধরতে পারো বা চিনতে পারো। এর বাহিরে আমি তাদেরকে বলবো না যে তোমরা অনার্স পাস করো, মাস্টার্স পাস করো। আজকে আমি মনে করেন এখন গতকালকে আমার রেজাল্ট দিয়েছে, আমি মাস্টার্স পাস করেছি, এখন বলতে পারেন যে আমি একেবারে উচ্চশিক্ষিত একজন বেকার। তো এভাবে বেকারের অভাব হবে না, প্রতি বছর লক্ষ লক্ষ ছেলেপেলারা পাস করে আসবে এভাবে। আর কি হবে, আপনার পরীক্ষা দিবে, প্রশ্ন পাস হবে, দুর্নীতি হবে, সেখানে ওই সিন্ডিকেটের লোকেরাই আপনার নিয়োগ পাবে, এবং যাদের কোটা আছে তারাই নিয়োগ পাবে। মানে আপনার কোটা আছে, আপনি চাকরি হয়ে গেছে আপনার নিশ্চিত। আর হচ্ছে যে প্রশ্ন কিনে নিছে বা প্রশ্ন ফাঁস হওয়ার পরে যারা জালিয়াতি করে টিকতেছে, তাদেরও চাকরি নিশ্চিত। কিন্তু
আমি আপনি বা আমরা যারা একেবারে নর্মালি অদম আছি তাদের ক্ষেত্রে চাকরির কোনো সম্ভাবনা আর নেই। সুতরাং আপনি এই কী করবেন, এত কোটি কোটি লাখ 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 প্লান প্রতি বছরই বের হচ্ছে পরীক্ষা দিয়ে, তাদেরকে কী করবেন? আজকে বাংলাদেশে তো কর্মসংস্থান তৈরি হবে না, কীভাবে হবে? দেশ থেকে কোটি কোটি টাকা তো বাইরে পাচার হয়ে গেছে। এরকম কয়েকটা পদ্মা সেতু করা যেত বাংলাদেশে, এখন যে টাকা আমাদের পাচার হয়েছে। তো দেশের তো সম্পদে নেই, দেশ থেকে নিয়ে যাচ্ছে। আজকে আজকে মার্কেট বাজারে যান, 80 থেকে 100 টাকার নিচে আপনার কোনো সবজি পাবেন না। একেবারে আলু থেকে শুরু করে সবজি, সিম, বরবটি যাই বলেন না কেন, এই সব কিছু সেম অবস্থা। কোন সবজি পাবেন আপনি 80 থেকে 100 টাকার নিচে? যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, এগুলো কেন হয়েছে? মুদ্রাস্ফীতি কেন হচ্ছে? এখন সাধারণ মানুষ হয়তো এটা বুঝবে না, কিন্তু উপর লেভেলের লোকজনই বুঝবে। তো তাহলে এগুলো হওয়ার কারণটা কি? আর আমাদের ভবিষ্যৎ আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আজকে আমাদের আমাদের দেশের ভিতর দিয়েই ভারতের ট্রানজিট হচ্ছে, তারা এই গাড়িপথ, রেলপথ সবই পাচ্ছে নিবে, এটা উদ্বোধন করা হয়ে গেছে। অথচ এই যে আমাদের যে রাজশাহীর এখান থেকে যে চিকেন নেক করিডোরটা, সামান্য একটু অংশ, মনে 18 কিলোমিটার পথ গেলে আমরা ভুটানের সাথে এই আমরা ট্রানজিট করতে পারি। তারপরে এর পাশে রয়েছে আপনার হচ্ছে গিয়া নেপাল, তার সাথে ট্রানজিট করা যায় অল্প একটু, ওখান দিয়ে খুব কাছাকাছি। এরপরে রয়েছে চীন, খুব সামান্য সীমানা। কিন্তু এই এই ট্রানজিটটা কি ভারত আমাদেরকে কখনো দিবে? কখনো না, কখনো দিবে না ভারত। অথচ আমরা বন্ধু রাষ্ট্র বলেই বুকে ফেনা তুলে ফেলছি একটা একটা শ্রেণী, এভাবে দালালি করে যাচ্ছে। আর যারা এই নৈতিক, যুক্তিভিত্তিক এবং বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করতেছে, আজকে তাদেরকে বলা হয়েছে রাজাকার, রাজাকারের বাচ্চা। আমি আমার আরও একটা ভিডিওতে বলেছিলাম যে আমার দাদা এবং নানাদের যেটা, তারা মুক্তিযুদ্ধ করেনি, কিন্তু তারা সমর্থন দিয়েছে। আমার বাবা, আমার মা, আমি যেটা শুনেছি যে তারা তখন ছোট ছিল, একেবারে ছোট, জাস্ট মুক্তিযোদ্ধাদেরকে বা ইয়েদেরকে তারা দেখেছেন। কিন্তু আমার দাদা নানিরা কী করছেন, ওই যে আমাদের এখানে আমাদের আঞ্চলিক ভাষাটাকে বলা হতো মাড়িয়া মোটকা, এই মাড়িয়া মোটকা এবং গোলাবরা যে ধানের গোলা ছিল, ওই গোলার ভিতরে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে ঢুকিয়ে তারা ধান দিয়ে শুধু শ্বাস নেওয়ার জন্য একটু জায়গা করে দিতেন। এরকমভাবে তারা লুকিয়েছিল, এরকমভাবে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে তারা এই সমর্থন দিয়ে গেছিলেন। আর আজকে ঢালাওভাবে আপনি কীভাবে বলতে পারেন যে রাজাকার, রাজাকারের বাচ্চারা? 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে বলা হয়েছে যে বাংলাদেশে 30 লক্ষ এই লোকজন শহীদ হয়েছে মুক্তিযুদ্ধের সময়। কোথায় আপনি তাদেরকে লিস্ট করেন, কোথায় 30 লক্ষ হয়েছে? এখন পর্যন্ত আজকে আমাদের 24 সাল, সে 71 থেকে এখন 2024 সাল, এই দীর্ঘ সময়ের ভিতরে এখন পর্যন্ত কোনো একটা লিস্ট করা হয় নাই যে এই লোক, এই আমাদের এরা হচ্ছে মুক্তিযোদ্ধা প্রকৃতপক্ষে, অথবা এই লোকগুলো শহীদ হয়েছে। কোথায় এই সংখ্যাটা কোথায় আছে? বিশিষ্ট আছে, বীর বিক্রম 4টা উপাধি দেওয়া হয়েছে, তার বাইরে যারা আসলো তাদেরকে কি লিপিবদ্ধ করা যায় নাই? এটা কি আমাদের ব্যর্থতা না? কবে আমরা পারবো এরকম? এরপরে হচ্ছে আমাদের এখনও যারা যে সমস্ত মুক্তিযোদ্ধা আছেন জীবিত, কিন্তু এদের অধিকাংশ হচ্ছে ভুয়া মুক্তিযোদ্ধা, অর্থাৎ মুক্তিযোদ্ধা করেই নেই, জাস্ট একটা সার্টিফিকেট বানিয়ে নিয়ে এসেছেন, আর তারাই এখন মুক্তিযোদ্ধা হয়ে গেছে, মুক্তিযোদ্ধা দাবি করছেন। আসলে কি বলবো, মানে ভিতর থেকে আমার আর কিছু বলার আসছে না। আমি কথাগুলো অনেক কষ্ট পেয়ে বলতেছি আজকে। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা গতকাল রাতে যখন ওই রাজাকার বাচ্চা বলে গালি দেওয়া হয়েছিল, তখন ছাত্ররা সেই থেকে হলগুলো থেকেই আমি কে তুমি কে রাজাকার, রাজাকার বলে স্লোগান দিয়েছে। এরপরে এই কে বলেছে সরকার বলেছে বা স্বৈরাচার বলেছে, এইভাবে তারা স্লোগান দিচ্ছে। এই রাজাকার স্লোগানটা তো মূলত প্রথম ঢাকা ইউনিভার্সিটিতে ওই তখনই দেওয়া হয়েছিল, শাহবাগ থেকে বা ঢাকা ইউনিভার্সিটি থেকে, যে 2013 সালের দিকে তারাই সেটাকে দিয়েছে। আজকে 2024 সালে এসে কী করছে, এখন তারা নিজেরাই রাজাকার বলে গর্বিত করতে হচ্ছে। তার কারণ একটাই, এই যে ঢালাওভাবে হঠাৎ করে রাজাকার বলে দিলেন, এটা একটা গালির মতো হয়ে গেছে। অথচ এই শব্দটা এখন কি বলে, রাজকীয় শব্দের মতো করে ফেলা হয়েছে। রাজাকার ছিল, তাদের শাস্তি হয়েছে, তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, এখনও থাকলে তাদেরকে শাস্তি দেওয়া হোক, এটা আমরা চাই। কিন্তু এই ঢালাওভাবে কেন রাজাকার বলা হয়েছে? আর যদি রাজাকার ছিল, তাদের যে সমস্ত যারা ছিল তাদের জন্য তো তাদের ছেলেফেলেরা তো আর রাজাকার হবে না। তাদের অপরাধ কি? ঠিক আছে, ধরেন একজনের বাবা বা দাদা রাজাকার ছিল, এখন তার নাতিপুতিরা তো আর আইসা তারা কি রাজাকার সন্তান বলে তাদেরকে গালি দিতে হবে? আর আছে কিনা এমন রাজাকার দেশে এখনও? আমার তো জানা নাই যে এরকম আছে কিনা। থাকলেও মেনে নিলাম আছে, তারা রাজাকারের নাতিপুতিরা থাকতে পারে, থাকলো। কিন্তু এই ছাত্র আন্দোলন বা আমাদের যে কোটা মুভমেন্টের যেই এই পলিসি, এটার সাথে কী করা হয়েছে, সবাইকে ঢালাওভাবে রাজাকার বলে দেওয়া হয়েছে। তো বেশি কিছু বলতে পারবো না, আর বলার প্রয়োজনও মনে করছি না। আমাদের পরিস্থিতি সামনের দিকে আমরা আরও খুব ভয়ঙ্কর কিছু দেখতেছি।
আমাদের যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এখন স্কুল কলেজ বা আপনার ভার্সিটি যেটাই বলি না কেন, আমরা যেই পড়াশোনা করে এসেছি বা আমরা যে সিলেবাসের আন্ডারে ছিলাম দেখে আসছি, ওই নিয়ম কানুন ওইসব পড়াশোনা এখন আর নেই। এখন স্কুল কলেজে স্কুলের ভিতরে নতুন নতুন সাবজেক্ট ঢুকিয়ে দেওয়া আছে, শিক্ষার্থীদের মাথা নষ্ট করে দেওয়া হচ্ছে। এসব কিছু বলার মতো মানুষ নেই। আমরা আমাদের বাচ্চারা বা আমাদের দেশের লোকজন থাকে সবসময়, কারণ বাংলাদেশে একটার পর একটা ইস্যু তৈরি করা হয়, আর ওই ইস্যু নিয়ে মিডিয়া এবং জনগণ ওইদিকেই থাকে। কিন্তু এর আড়ালে যে আমাদের পুরো দেশটাকে যে ধ্বংস করা হচ্ছে, সেটা হয়তো খুব কম মানুষে ধরতে পারে। শিক্ষা ব্যবস্থা শেষ, দেশের অর্থনীতি বলেন, রাজনীতি বলেন, দেশের যে নীতি নৈতিকতা, সমাজ, আইন, কোনো কিছুতেই এখন আর আমাদের নেই, কিছুই নেই আমাদের। আমাদের যা ছিল সব শেষ। এখন সম্ভবত এটা ফিরিয়ে আনারও সুযোগ মনে হয় নেই। তো পরিশেষে কী বলবো আর, সবাই ভালো থাকবেন। আর আপনাদের এই যে রাজাকার, মানে এখন ওই আলোকে যে শিক্ষার্থীদেরকে যেভাবে ঢালাওভাবে রাজাকার বলছে, সে আলোকে আমি একজন গর্বিত রাজাকার বলতে পারি। যদিও রাজাকার শব্দটা কিসের ভিতরে ছিল আর কোথা থেকে এখন কোথায় নিয়ে আসছে, সেই এই বেইমানেরাও জানা না, যারা একেবারে রাষ্ট্রের উঁচু স্থানে বসে থেকে বলছিল যে কোটাই থাকবে না, অথচ ঠিকই কোটা চলছে, ঠিকই সব কিছু আছে, আর ঠিকই এখন বৈষম্য করে যাচ্ছে আমাদের সাধারণ ছাত্রদের সাথে। এভাবে চলছে দেশ। কোটার জয় জয়কার, মেধা হচ্ছে কি, মেধা ধ্বংস হয়ে যাক, সমস্যা নাই। দেশ একসময় কোটাধারীরাই চালাবে। আবার যদি প্রয়োজন হয় যুদ্ধ করতে হয়, সেক্ষেত্রে এই কোটাধারীরাই করবে। আর আল্লাহ হাফেজ। বেশি কিছু আর বললাম না, ভালো থাকবেন সবাই।